হেয়ার রয়েছে। তীব্র গরম বেড়ে যাওয়া এই গ্রীষ্মে হাজার হাজার মানুষ নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। এই বাক্যটি আমরা ইংরেজিতে লিখতে যাচ্ছি, তবে বাক্যটি লেখার জন্য আমরা উইথ ফ্রেজ কনস্ট্রাকশন ব্যবহার করব। মানে আমরা উইথ এর যে নানা রকম ব্যবহার আছে, বিশেষ করে পত্রিকায় আমরা দেখতে পাই। কখনো আমরা উইথ কে দেখতে পাই কারণে অর্থ দিতে, কখনো ফলে অর্থ দিতে, কখনো বা কম্পাউন্ড বাক্যের অ্যান্ড এর পরিবর্তে আমরা উইথ কে ব্যবহার করতে দেখি। দেখুন, এই বিষয়গুলো গ্রামাটিক্যালি তেমন আপনি ব্যাখ্যা করতে দেখবেন না কোথাও। আপনি যখন পত্রিকা পড়তে যাবেন তখন অহরহ ব্যবহার দেখবেন। ওই বিষয়টাকে প্রাধান্য দিয়ে স্ট্যান্ডার্ড লেভেলে কিভাবে পত্রিকার মতো করে লেখা যায় আমরা একটু চেষ্টা করে দেখতে পারি। লক্ষ্য করুন, আহ তীব্র গরম বেড়ে যাওয়ায়, এই হচ্ছে একটা নির্ভরশীল বাক্য। যদি আপনি কম্পাউন্ড হিসেবে এই বাক্যটি লিখতে চান, আপনি সহজভাবে বলতে পারেন, যেহেতু তীব্র গরম বেড়েছে বা যেহেতু তীব্র গরম যেহেতু বাড়তেছে, মানে তাপমাত্রা যেহেতু বাড়তেছে, সেই কথাটা এখানে সংক্ষিপ্ত বলা হয়েছে তীব্র গরম বেড়ে যাওয়ায়। এই বিষয়টা আমরা ইংরেজিতে লিখতে পারি এই উইথ যুক্ত করে দিয়ে, কারণে অর্থে, ফলে অর্থে বা ডিউ টু এই পরিবর্তে। আমরা প্রথমত এই যে বেড়ে যাওয়ায় বা বেড়ে যাওয়ার কারণে এটা লিখতে পারি যে উইথ, কি বেড়ে যাওয়া? তাপমাত্রা। আমরা সাবজেক্ট হিসেবে বা উইথ এর পরে নাউন হিসেবে ব্যবহার করে দিলাম টেম্পারেচার। এখন আমরা যদি স্বাভাবিক সাবজেক্ট এরপর ভার্ব হিসেবে লিখতাম, তাহলে লিখতাম যে আর ইনক্রিজিং অথবা ইনক্রিজ বা রাইজ। এখানে আমরা এই ভার্বটির সাথে প্রেজেন্ট পার্টিসিপল আকারে আইনযুক্ত ফর্ম যুক্ত করে দিব, জাস্ট রাইজিং। মানে গরম বা এই যে তীব্র গরম, তীব্র অর্থ দিতে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি অ্যাডভার্ব হিসেবে শর্টলি। আমাদের এই অংশটা হয়ে গেল। কোন অংশটা? এই যে তীব্র গরম বেড়ে যাওয়া। যদিও এখানে আছে তীব্র শীত বৃদ্ধি পাওয়ায়। আচ্ছা, এইটা মূলত আপনাদের প্র্যাকটিসের অংশ হিসেবে এখানে পাবেন, যদিও এখন গ্রীষ্মকাল। বাট আমি সমজাতীয় বাক্যটি রেখেছি, আপনি যেন খুব সহজেই এই জাতীয় বাক্যটা লিখতে পারেন। আচ্ছা, দেখুন, উইথ টেম্পারেচার রাইজিং শার্পলি, এখন আমরা এই অংশটা স্বাভাবিকভাবে লিখে দিব যে হাজার হাজার মানুষ নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। আমরা লিখে দিই যে হাজার হাজার মানুষ, থাউজেন্ডস অফ পিপলস অ্যান্ড আর ফেসিং মাল্টিপল, অনেক সমস্যা, মাল্টিপল চ্যালেঞ্জেস, অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে এই গ্রীষ্মে। এটা আমরা অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে এন্ড দিস সামার, এই গ্রীষ্মে। আচ্ছা, এই বাক্যটি আপাতত আপনার কাছে জটিল মনে হলে আপনি সহজভাবেই আমরা প্রতিনিয়ত যেভাবে লিখি এইভাবে লিখতে পারেন। দেখুন তো, এই বাক্য আর এই বাক্যের মাঝে কোনো পার্থক্য নাই। শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে, হয় আপনি এই কারণে অর্থ দিতে নির্ভরশীল বাক্য তৈরিতে কনজাংশন হিসেবে অ্যাজ অথবা সিন্স দিবেন। তারপরে বলবেন যে অ্যাজ অর সিন্স টেম্পারেচার রাইজিং শার্পলি, তীব্রভাবে বাড়ছে। তাপমাত্রা তীব্রভাবে বাড়ছে বা বাড়ার কারণে এই অংশটা ঠিকই আছে যে হাজার হাজার মানুষ এই সামারে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এইটাকে বলা হয় কমপ্লেক্স। আর আপনি যদি চান যে না, আপনি আরো সহজভাবে লিখবেন, তাহলে কম্পাউন্ডে লিখতে পারেন। ২ টা বাক্য, স্বাধীন বাক্য তৈরি করে দিতে পারেন যে টেম্পারেচার আর রাইজিং, এই অংশটা আর এখানে দরকার নাই। টেম্পারেচার রাইজিং, বাড়তেছে, তাপমাত্রা বাড়তেছে। আপনি এই শার্পলি আবার দিয়ে দিলেন। এটা মানে তীব্রভাবে বাড়তেছে। সো তাই মানে আমাদের কনজাংশন হিসেবে লেখার জন্য কারণ যে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে সো আনলাম, যে তাই এই মানুষগুলো এই গরমে বা এই গ্রীষ্মে ভুগতেছে। দেখুন, এই বাক্যটা হচ্ছে আপনি দেখতে পেলেন সিম্পল, এই বাক্যটা আপনি দেখতে পেলেন কমপ্লেক্স, আর এই বাক্যটা কম্পাউন্ড। তবে আপনি যখন পত্রিকা পড়তে যাবেন অহরহ এই বাক্যটাই দেখতে পাবেন। এখন আপনার কাছে আপাতত জটিল মনে হচ্ছে, তাই না? আচ্ছা, আপনি ধরুন এই অংশটা জাস্ট এই সিন্স এবং অ্যাজ এর পরিবর্তে উইথ, আর এখান থেকে এই ভার্বটা উইথড্র করে দেওয়া হয়েছে এই জায়গায়, আর কিছুই না। তার মানে এই ফ্রেজটা উইথ ফ্রেজ কনস্ট্রাকশন যাকে আমরা বলি, এই ফ্রেজটাই মূলত এখানে কনজাংশন হয়ে একটা অ্যাডভার্বিয়াল ক্লোজ তৈরি করেছে। আমরা পত্রিকায় এটাই দেখতে পাই, মানে এই উইথ ফ্রেজ কনস্ট্রাকশন যুক্ত ফর্মটাই দেখতে পাই অহরহ। আপনি পত্রিকা খুলুন, আপনি এখনই পাবেন। তাহলে আমরাও কেন লেখালেখিতে ব্যবহার করতে পারবো না? সেই বিবেচনায় আপনাদের জন্য একটি বাড়ির কাজ রেখেছি, যদিও কিছুটা কি বলবো, যে অপ্রাসঙ্গিক সময়ের সাথে।
আবার শীতকালে যারা দেখবেন তাদের জন্য তো উপযুক্ত, যে তাপমাত্রা বৃদ্ধির কারণে এই শীতকালে হাজার হাজার মানুষ একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি সমজাতীয় রেখেছি এই জন্য অন্তত আপনি যেন এপ্লাই করতে পারেন। বুঝতে পারলেন তো? তাহলে একই রকম উপায়ে আপনি প্রথমত সিম্পল বাক্যটা তৈরি করবেন। তারপর ওই একই বাক্য আবারও আপনি কমপ্লেক্সে তৈরি করবেন। তারপরে if it is possible for you, please and make this sentence into compound. Make two words dependent. So দেখবেন যে আপনি সত্যিকার অর্থেই ইংরেজি লেখার প্রতি যেই আগ্রহ, এটা তড়িৎ গতিতে বৃদ্ধি পায়। আচ্ছা, তাহলে এটাকে আপনি লিখতে পারবেন না? আমার মনে হয় না কিছু বলে দিতে হবে। আপনি চাইলেই এখন লিখতে পারবেন। আবার সরাসরি লিখে দিতে পারেন যে due to, তারপর লিখে দিতে পারেন এরকম ভাবে যে রাইজিং টেম্পারেচার, মানে ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধির কারণে। আবারও আপনি চাইলে এইভাবে লিখে দিতে পারেন। দেখুন, একটা বাক্যকে তো আমি বলেছি, আপনি চাইলে ১০ রকম উপায়ে উপস্থাপন করতে পারেন। যদিও আমরা সাধারণত ৩ রকম উপায়ে উপস্থাপন করি, হয় সিম্পল নতুবা কমপ্লেক্স নতুবা কম্পাউন্ড। এটাই সবচেয়ে বেশি প্রযোজ্য। আমার মনে হয় না ১০ রকম উপায়ে শেখার দরকার আছে। ৩-৪ রকম উপায়ে শিখলেই সবচেয়ে ভালো হয়। যেকোনো পরিস্থিতিতে, যেকোনো অবস্থায়, যেকোনো ধরনের বাক্য আপনি লেখার সামর্থ্য অর্জন করবেন। আচ্ছা, চলুন আমরা বরং পরবর্তী দেখার চেষ্টা করি। ক্রয় ক্ষমতা সাধারণ নাগরিকদের নাগালের বাইরে চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায়। দেখুন, আমি জোর করে বাক্যটা এভাবে লিখেছি। আমি চাইলে কিন্তু আরো সুন্দরভাবে লিখতে পারতাম যে আহ যেহেতু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে, যার কারণে ক্রয় ক্ষমতা নাগরিকদের নাগালের বাইরে চলে যাচ্ছে। কথা কিন্তু সেই একই। আবার এই বাক্যটা আপনি কিন্তু এইভাবে বলতে পারেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় ক্রয় ক্ষমতা নাগরিকদের নাগালের বাইরে চলে যাচ্ছে। দেখুন তো, আপনি যদি একটা বাক্যকে অর্থ ঠিক রেখে বিভিন্ন উপায়ে বলতে পারেন, তাহলে ইংরেজিতে লিখতে সমস্যা কোথায়? আপনিও একই রকম উপায়ে বিভিন্নভাবে ইংরেজিতে লেখার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা বরং উইথ ফ্রেজ কনস্ট্রাকশন দিয়ে লেখার চেষ্টা করি, যেটা আমরা ধারাবাহিকতায় শিখছি। মানে আমরা এখানে এই যে নির্ভরশীল বাক্য, যাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে লিখব, এই যে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায়, এই ব্যাপারটা আমরা উইথ ফ্রেজ কনস্ট্রাকশন যুক্ত করে সংক্ষিপ্তে লিখব। আচ্ছা, একটু দেখার চেষ্টা করি। প্রথমত হচ্ছে ক্রয় ক্ষমতা সাধারণ নাগরিকদের নাগালের বাইরে চলে যাচ্ছে। আমরা স্বাধীনভাবে এই অংশটা এখানে লিখে দিই। ক্রয় ক্ষমতা বলতে আমরা অ্যাফোর্ডেবিলিটি লিখতে পারি। মানে কোনো কিছু পাওয়ার যেই যোগ্যতা, অ্যাফোর্ডেবিলিটি, অ্যাভেইলেবিলিটি। আচ্ছা, অথবা আপনি লিখতে পারেন যে পারচেজিং পাওয়ার, ক্রয় ক্ষমতা। এই যে ক্রয় ক্ষমতা যেটা চলে যাচ্ছে নাগালের বাইরে, এটা লেখার জন্য দারুণ একটি আছে যে গো আউট অফ দ্য রিচ, এরকম অর্থে। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারি যে ইজ গোইং আউট অফ দ্য রিচ, মানে নাগালের বাইরে চলে যাওয়া অর্থে। গো আউট অফ দ্য রিচ, নাগালের বাইরে চলে যাওয়া। সেটা কাদের? নাগরিকদের। আবার আপনি চাইলে কিন্তু এখানে নাগরিকদের সাবজেক্ট হিসেবে লিখে অন্যভাবেও বাক্যটি প্রকাশ করতে পারতেন। দরকার নেই। আপাতত যেভাবে আছে সেভাবে চেষ্টা করি। অর্ডিনারি সিটিজেন, নাগরিকদের নাগালের বাইরে চলে যাচ্ছে। এখন এই অংশটা আমরা লিখব যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায়। আপনি কিন্তু চাইলেই বলতে পারেন যে বিকজ, এখানে বিকজ দিয়ে তারপরে এই অংশটা লিখে দিতে পারেন। বাট আমরা যেটা করব না, আমরা বিকজ এর পরিবর্তে উইথ ব্যবহার করব। তারপরে সংক্ষেপে লিখে দেব যে উইথ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আমরা নাউন হিসেবে লিখে দিচ্ছি এন্ড দ্য প্রাইসেস অফ এসেনশিয়ালস। দেখুন, এসেনশিয়ালস মিনিং দ্যাট জিনিসপত্র, যেটা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রকে একসাথে নির্দেশ করার জন্য। এন্ড ইনক্রিজিং অর রাইজিং। হ্যাভ গট? অনেকে বলতে পারেন এটা কি হইল? যদি এটা না বুঝতে পারেন তাহলে আপনাকে এই প্রথম যে আলোচনাটা এটা ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, তারপর আমি একটু বলে দিচ্ছি। আপনি চাইলেই এইখানে যেটা করতে পারতেন, আমি বললাম যে আপনি এই উইথ এর পরিবর্তে এখানে অ্যাজ ব্যবহার করতে পারতেন, অথবা আপনি বিকজ ব্যবহার করতে পারতেন। তারপরে এই অংশটা সাবজেক্ট হিসেবে লিখে আপনি এখানে জাস্ট আর ব্যবহার করে দিতেন, হয়ে গেল। তার মানে অ্যাজ, কারণ প্রসেস অফ এসেনশিয়ালস আর ইনক্রিজিং, ক্রমবর্ধমান। ইনক্রিজিং এর পরিবর্তে আপনি ব্যবহার করতেন রাইজিং অর গোয়িং আপ, যেহেতু চলমান বা এটা হচ্ছে বৃদ্ধমান। হ্যাভ গট? আচ্ছা, এই অবস্থায় আমরা তো উইথ ফ্রেজ কনস্ট্রাকশন যুক্ত করে এইভাবে বাক্যটি তৈরি করলাম। আপনি চাইলেই কিন্তু বাক্যটিকে এই উইথ ফ্রেজ কনস্ট্রাকশন, যেটা আপনি অহরহ পত্রিকায় দেখতে পান, শুরুতে লিখে দিতে পারেন। ইজ ইট পসিবল? ইয়েস, আপনি এইভাবে শুরুতেও লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই।
কথা সেই একই। আবার এখানে আছে আমি নাগালের বাইরে বলতে আউট অফ লিখেছি, আপনি বিয়ন্ড লিখে দিলে হবে যে গোয়িং বিয়ন্ড দ্য রিচ অফ উড ইউনিভার্সিটি। কথা সেই ঘুরিয়ে পেঁচিয়ে একই। অথবা আমি ইতিমধ্যে আপনাকে বলেছি আপনি সেভাবেও লিখতে পারেন, বিকজ অথবা সিন্স বা অ্যাজ, এরপরে সাবজেক্ট, তারপরে ভার্বটা পূর্ণ করে লিখবেন। ইফ আই আস্ক ইউ, যে এই যে আইনযুক্ত ফর্মটা আমি ব্যবহার করলাম, এটাকে কি ধরনের ভার্ব বলা হয়? আনডাউটেডলি দিস ইজ কল্ড প্রেজেন্ট পার্টিসিপল। বাট আপাতত আপনার কাছে জটিল মনে হতে পারে যদি আপনি প্রথম দেখে থাকেন বা পূর্ববর্তী ভিডিওগুলো সিরিয়ালি মেনটেন না করেন। আচ্ছা, আশা করছি এই অবস্থায় আপনার প্রশ্ন থাকার কথা না। তারপরও আপনি যাতে চেষ্টা করে আপনার নিজের যোগ্যতাটা বজায় রাখতে পারেন বা আপনি এপ্লাই করতে পারেন, এই জন্য আপনার জন্য কাজ রেখেছি। লক্ষ্য করেছেন? এই কাজটি প্রায় সমজাতীয়। জাস্ট আপনাকে একটু লিখতে হবে কষ্ট করে। আপনাকে আমি সাহায্যই করেছি। সাধারণ মানুষ সাবজেক্ট একটি চ্যালেঞ্জিং সময়ের মানে একটি চ্যালেঞ্জিং সময়ের ধকল বহন করছে। রাইট নাও we are facing or undergoing a challenging time, right? Because of war triggered by USA, medalist, Red Cross medalist, right? আচ্ছা, আমরা ওই আলোচনায় যাচ্ছি। আমরা মূলত দেখার চেষ্টা করছি এই যে ধকল বহন করা, এটার জন্য আমি সুন্দর একটা ফ্রেজ রেখে দিয়েছি। ফরওয়ার্ড ফ্রেজ ইউ সি অ্যান্ড বিয়ন্ড দ্য ব্র্যান্ড। এখন দেখুন পরবর্তী অংশ যেটা আপনি উইথ ফ্রেজ কনস্ট্রাকশন যুক্ত করে লিখবেন। এখানে আমরা যেটা শিখলাম, ঠিক আপনি এইভাবে লিখবেন। অথবা আপনি এইরকম উপায়েও লিখতে পারেন। হয় কম্পাউন্ডে লিখবেন অথবা কমপ্লেক্সে লিখবেন। আমরা তো জানি যে কোনো বাক্যকে আপনি ৩ রকম উপায়ে অন্ততপক্ষে উপস্থাপন করতে পারেন। কেমন? আচ্ছা, আরো অনেক ধরনের বাক্য আছে। আমরা আপাতত দৃষ্টিতে ৩ উপায়ে উপস্থাপন করে থাকি। আচ্ছা, লক্ষ্য করুন। আপনি কি করবেন? এই মুদ্রাস্ফীতি এবং বাজার ব্যবস্থার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায়, আমি আপনাকে সহজ করে দিচ্ছি। আপনি বলবেন আ যেহেতু মুদ্রাস্ফীতি এবং বাজার ব্যবস্থা আশঙ্কাজনকভাবে, মানে বাজার ব্যবস্থা না বললে আমরা বলতে পারি যে বাজার অব্যবস্থাপনা। কেমন? আচ্ছা, এখানে একটু ভুল আছে। এখানে বলা হয়েছে যে হ্রাস পাওয়ায়। না, এটা হ্রাস পাওয়া মোটেও হবে না। এটা হচ্ছে মুদ্রাস্ফীতি এবং বাজার অব্যবস্থাপনা। এখানে আমি অব্যবস্থাপনাটা লিখে দিচ্ছি। একটু ভুল হয়েছে। অব্যবস্থাপনা। কেমন? আচ্ছা। অব্যবস্থাপনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায়। দেখছেন? কি ভুল করেছি। আচ্ছা, বৃদ্ধি পাওয়ায়। আপনি বলতে পারেন যে এই ২ টা যেহেতু বৃদ্ধি পাচ্ছে। Have you got? I think so, I've got. আচ্ছা, একই রকমভাবে আপনি এই বাক্যটি লক্ষ্য করেন। দেখুন এখানে একটি বাক্য আছে। আমরা মুহূর্তে জাস্ট বোঝার জন্য অনেকটা রিডিং স্কিলের অংশ হিসেবে দেখুন, আ admission seekers are set face increased hassle and with at least, এই যে দেখুন with দিয়ে শুরু হয়েছে, এরপর বলা হয়েছে at least এত পাবলিক ইউনিভার্সিটি no longer participating। এই যে অংশটা তৈরি হয়েছে এখান থেকে এই পর্যন্ত, and this is called আ with phrase construction, যেটা আমি আপনাদেরকে দেখে আসলাম বা শিখে আসলাম। দেখুন তো, এখানে চাইলেই কিন্তু বলা যাইত যে and তারপরে যে at least এত ইউনিভার্সিটি আপনি বলে দিতে পারতেছেন no longer going to participate in the cluster based admission test, বাট তা না করে এটা সংক্ষিপ্ত এখানে লিখে দিয়েছে জাস্ট with দিয়ে। আপনি যদি এই ধারণাটা বজায় রাখতে পারেন, আপনার রিডিং স্কিল বলেন, নিজের লেখালেখি, যদিও কথোপকথনে এই জাতীয় আ ফ্রেজ ব্যবহার না করাটাই উত্তম। কারণ কথোপকথনে এটা অনেকে বোধগম্য নাও হতে পারে। আচ্ছা, বুঝতে পারলেন তো? আমরা একটু নিজেরা চেষ্টা করব। নিজেরা চেষ্টা অব্যাহত রাখবো। তাহলেই অবশ্য আরো একটি ক্লাস আছে। তারপরেও আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব সর্বোচ্চ। আশা করছি আপনি উইথ ফ্রেজ কনস্ট্রাকশন এর সকল ব্যবহার সম্পর্কে অন্ততপক্ষে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে অবগত হয়েছেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্যদেরকে অবগত করুন। Yes, you are getting something at least from watching my videos under my recorded course.